হয়েছিল। এদিক ওদিক ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছিল। চায়ের দোকানে গিয়ে বসতেই হঠাৎ ফোন বেজে উঠলো। বুক পকেট থেকে ফোন বের করে দেখলো জাঙ্কুকের কল। রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি বেশ। তা এমপি মশাই, কি খবর? খবর ভালো নয়। কেন? জাঙ্কুক বেশ স্বাভাবিকভাবেই বলল, তে রাজি হয়েছে, এবার বিয়ের ব্যবস্থা করুন দাদাজান। বোগাম হাসলেন, অতঃপর বললেন, ঠিক আছে, পাত্রী নিয়ে চলে আসো নাত জামাই। জাঙ্কুকের যেই কথা সেই কাজ। পরের দিনই বলে দুদিনের মধ্যে তেদের নিয়ে বাসায় চলে যাবে, আর এক সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে। জিমিন তো ভীষণ খুশি, তার এতদিনের আশাটা এবার পূরণ হবে। যাওয়ার আগে মন মতো শপিং করবে বলে জানিয়েছে। জাঙ্কুক দ্বিমত করেনি, সবার জন্যই বিয়ের শপিং করার সিদ্ধান্ত নিল। জাঙ্কুক দুজনকেই ডেকে মতামত জানালো। এই কথা জানানোর সাথে সাথে জিমিনা দেরি করলো না, বলল, ভাইয়া, এত মানুষের শপিং তো একদিনে হবে না, আগেই যেতে হবে, নইলে অনেক কিছু বাকি রয়ে যাবে। জাঙ্কুক অসুস্থ, সে নিজে নিয়ে যেতে পারবে না, তাই জেহপের সাথে পাঠাতে চাইলো, কিন্তু তে রাজি হলো না। এই সময় যদি জাঙ্কুকের কিছু প্রয়োজন হয় তখন কি হবে? তাই কিছু একটা ভেবে বলল, জিও ভাইয়া যেতে হবে না, আমরা ফ্রেন্ডদের ডেকে নেব, কোনো সমস্যা হবে না। জাঙ্কুক কিছু সময় চুপ করে থেকে টাকা ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আচ্ছা। দুজনে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রেডি হতে চলে গেল। জাঙ্কুকের গাড়িতে করে রওনা দিল। শপিং মলে এসে জিমিনের চোখ ছানা বড়া। সুগার সেখানে, তাকে কি খবর দিল? জিমিন তো ইতস্তত করতে লাগলো। তে মনে মনে হাসলো। তে নিজেই ইচ্ছে করে সুগাকে এখানে খবর দিয়ে এনেছে। সুগা আর জিমিন দুজন দুজনের সংস্পর্শে থাকলে একে অপরের অনুভূতি প্রকাশ করতে পারবে। অবশেষে তিনজনে ঘুরে ঘুরে সমস্ত কেনাকাটা শেষ করলো। জাঙ্কুকরা বাসায় ফেরার পরদিনই সুগারাও চলে এসেছে। তাদের একমাত্র বড় ভাইয়ের বিয়ে, আসবে না? জাঙ্কুকের থেকে মনে হচ্ছে তাদেরই আনন্দ বেশি। সারা বাড়িতে হইচই করে মাতিয়ে রেখেছে আয়ু। এমপির বিয়ে বলে কথা, অল্প সময়ের মধ্যে অনেক কিছুর আয়োজন করে ফেলেছে। জাঙ্কুকের এত বড় অনুষ্ঠান করার ইচ্ছে না থাকলেও মা চাচিদের কথা ফেলতে পারেনি। তবে জাঙ্কুকের মন খারাপ বাবার বিয়েতে আসতে না পারে। তার নাকি ভীষণ কাজের চাপ। তবে এটা নিয়ে বেশি জোরাজোরি করলো না। সব থেকে বেশি মন খারাপ বোধহয় তার মারই হলো। বোগাম সাহেবের বাড়িটা খুব একটা বড় না, এত মানুষজন আসবে না, তাই দিন তাদের বাড়ি থেকে বিয়েটা সম্পূর্ণ করার প্রস্তাব দিলেন। বোগাম সাহেব বেশ অনেক সময় নিয়ে ভাবলেন। তার কাজ করে দেওয়ার লোকের অভাব না হলেও সবাইকে বসতে দেওয়ার পরিবেশ হবে না। যেহেতু জিন এতবার করে বলেছে, তাই আর না করলো না। রোজ আগেই জানিয়ে দিয়েছে সে আর জিমিন আর আয়ু মেয়ে পক্ষ। এটা নিয়ে কেউ কোনো আপত্তি করেনি, বরং সবাই আরো বেশি খুশি হয়েছে। পরশুদিন হলুদ, কালকে তেরা এ বাড়িতে আসবে। তাদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আজকেই করে রাখলো সবাই মিলে। সব কাজ শেষে রুমে আসতে আসতে বেশ রাত হয়ে গেল। বিছানায় টান হয়ে শুয়ে পড়লো জাঙ্কুক। চোখ বন্ধ করতেই তের মুখটা চোখের সামনে ভেসে উঠলো। তৎক্ষণাৎ ফোন বের করে তেকে কল দিল। তে জেগেই ছিল, শুয়ে থেকে এপাশ ওপাশ করছিল। ফোন আসতেই সাথে সাথে উঠে বসলো। তার মন বলছিল আজকে জাঙ্কুক কল দিবে, সত্যিই তাই হলো। সাথে সাথে রিসিভ করলো, কিন্তু কথা না বলে চুপ করে রইল। জাঙ্কুক আগেই কথা বলল, হ্যালো। হুম, কথা বলছো না যে? কি বলবো? তুমি বিয়েতে রাজি তো? আজকে তের বেশ লজ্জা লাগছে। অন্য সময় হলে সে বেশি বকবক করে, একটু রয়ে সয়ে বলল, হুম, রাজি। জাঙ্কুক তের মনোভাব বুঝলো, তাই আর কথা না বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, জিয়ন জাঙ্কুক চায় তুমি বিয়ের আগে তাকে আরেকটি চিঠি দাও। জিমিন সকাল সকাল গাড়ি নিয়ে তেদের বাসায় রওনা দিল। লিসা সবকিছু আগেই গোছগাছ করে রেখেছে। গাড়ি আসতেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজেরাও গাড়িতে উঠে বসলো। তে কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। জিমিন বোধহয় সে কথা বুঝলো। তেকে ফিসফিস করে বলল, কিরে, বিয়ে করতে যাচ্ছিস, কেমন লাগছে বল? তে বেশ ভাব নিয়েই বলল, তোর ভাই হচ্ছে বউ আর আমি হচ্ছে জামাই, অনুভূতিটা সুন্দর। আমার এমপি বউ আমার জন্য অপেক্ষা করছে। আহ, বিষয়টা বেশ সুন্দর না? জিমিন থতমত খেয়ে গেল। কি বলছে এই পাগল মেয়ে? তার ভাইকে বউ বানিয়ে দিল? কি অসভ্য মেয়ে রে বাবা। জিমিনের রিয়াকশন দেখে তে মিটিমিটি হাসছে। তার সাথে মজা নেওয়া এত সহজ নাকি? তেরা বাড়ি প্রবেশ করতে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিল, বউ এসেছে বউ এসেছে বলে। তের এবার সত্যি সত্যি জামাই জামাই ফিলিংস হচ্ছে। তখন তো মজা করে বলল, কিন্তু এখন বিষয়টা খুব অদ্ভুত
অদ্ভুত লাগছে। জিন সবাইকে বেশ সুন্দর করে আপ্যায়ন করলেন। বোগাম আর লিসার জন্য আলাদা রুম দেখে ফ্রেশ হতে বলে নাস্তা বানাতে চললেন। জিমিন তেকে তার রুমে নিয়ে গেল। সুপ্রিয় এমপি মশাই, কি অবাক হলেন তো? এটা ভেবে আজকে কেন অযোগ করিনি? আসলে আমি নিজেও অবাক হয়েছি, তবু কেন জানি না আজকে অক্ষরটা লিখতে ইচ্ছে হলো না। তাই বলে ভাববেন না আপনাকে রোমান্টিক চিঠি লিখবো। বিয়ে হচ্ছে জন্য আমি পাল্টে যাব, মোটেও এমন কিছু হবে না। আমি যেমন ছিলাম তেমনই রয়ে যাব। আপনার থেকে একটি জরুরি কথা জানার ছিল। আপনি আমার প্রেমে পড়লেন কিভাবে বলুন তো? আমায় দেখে যে ভাব নিতেন, মনে হতো মাথায় বন্দুক থেকে কথা বলতে বাধ্য করছি, অথচ মনে মনে ছিল অন্য কিছু। এই জন্যই রাজনীতিবিদ লোক আমার একদম পছন্দ নয়। তারা মুখে এক আর মনে আরেক। আবারও প্রমাণ হয়ে গেল। শুনুন, আপনার কপাল ভালো, এই তেরানি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে, নইলে তো মনে হয় না জীবনেও বউ পেতেন। আসলে এখনকার সময় আমার মতো শান্তশিষ্ট ভদ্র সিঙ্গেল মেয়ে পাওয়া যায় না। আমি একটি ছিলাম শুধু, ভেবে দেখেছেন আপনি কত লাকি? শুনুন এমপি মশাই, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে যদি তাকান তাহলে আপনার জীবন শেষ। আমি কিন্তু বসে বসে কান্নাকাটি করে সাগর বানানোর মতো মেয়ে নই। এখন আসি আসল কথায়। আমার কিছু শখ আছে, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। আপাতত তিনটে বলছি, বাকিগুলো পরে বলবো। প্রথম শখ, দিনে আমাকে 100 বার ভালোবাসি বলবেন। আমি উত্তর করব না, তবুও বলবেন। ক্লান্ত হয়ে গেলে একটু আরাম করে নেবেন, অতঃপর আবার বলবেন। থামলে কিন্তু চলবে না, থামলেই মশলা ছাড়া রোস্ট করে বানিয়ে খেয়ে ফেলবো। দ্বিতীয় শখ, আমার সাথে ঝগড়া করতে হবে। বোম মেরেও তো আপনার মুখ থেকে কথা বের করা যায় না, এমন হলে চলবে না। আমি ঝগড়া করতে ভীষণ পছন্দ করি, কিন্তু একা একা কি ঝগড়া করা যায়? দেখা যাবে আমি ঝগড়া করছি, আপনি পাত্তাই দিলেন না, শুধু আপনার চেনা পরিচিত একটা ডায়লগ দিলেন, শোনো মেয়ে, ঝগড়াঝাটি করবে না, আমার পছন্দ না। তাহলে কিন্তু আরে আমার সাথে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে হবে, এবং শেষ পর্যায়ে হার মেনে বলবে তুমি ঠিক ছিলে, আমি ভুল, সব দোষ আমার। তৃতীয় শখ, আমার দাদা জানে প্রবল আত্মসম্মান, তিনি আপনার থেকে কিছু নেবে না। আমি চাই আমি প্রতিষ্ঠিত হয়ে তাদের জন্য কিছু করি। আরো চাই তারা আজীবন বেঁচে থাকুক, কিন্তু তা তো সম্ভব নয়। সৃষ্টিকর্তা সময় নির্ধারণ করে রেখেছেন। জানেন, মা বাবার কোনো স্মৃতি আমার মনে নেই, কিন্তু আমার কখনো আফসোস হয়নি। মানুষ দুটো আমায় এতটাই ভালোবেসেছে। আমার জীবনে কাছের মানুষের সংখ্যা খুব কম, কিন্তু এই কম সংখ্যক মানুষের ভালোবাসা অফুরন্ত। যাই হোক, কখনো আমাকে বিরক্ত লাগলে তবে সরাসরি বলে দেবে। কি ভাবছেন, বলে দিলেই আমি আপনাকে ছেড়ে চলে যাব? মোটেই না, একদম হাত পা ভেঙে সামনে বসিয়ে রাখবো। আপনাকে আমি অনেক অনেক বিরক্ত করব। আপনি বিরক্ত হবেন, আমি মিটিমিটি হাসবো, আর দেখবো আপনি কিছু বলতে পারবেন না। আর শুনুন, এই যে ডাকেন সোনমি সোনমি, বিয়ের পরেও কি এটা ডাকবেন? কি ভাবলেন মানা করব? একদম না, ডাকটা আমার মন্দ লাগে না। আপনার জন্য আবারও একটা কবিতা ট্রাই করলাম। আপনি পাবেন না তো শালিকা, আমি আপনার বউ মালাইকা। এটি আপনার সোনো মেয়ে থেকে সোনো বউ হয়ে যাওয়া একমাত্র উত্তরাধিকারী। জাগো চিঠি পড়ে হাসছে, মেয়েটা এত দুষ্ট, কখন যে তার রুমে এসে টেবিলের উপর রেখে গেছে টেরই পাইনি। চিঠিতে আবার হুমকিও দিয়েছে, হাত পা ভেঙে দিবে। সে এক হাত দিয়ে ধরলেই তো এই মেয়ে নড়াচড়া করতে পারবে না, আর হাত পা ভাঙা তো বিলাসিতা। হেসে বেশ জোরেই বলে উঠলো, এই মেয়ে এতদিনে আমায় আট পাগল বানিয়ে ছেড়েছে, এবার তো ফুল পাগল বানিয়ে ছাড়বে। আজ হলুদ, ছাদে বেশ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে সবাই মিলে, দেখতে চমৎকার লাগছে। তীর থেকে লিসা বেশ খুশি, এত বড় আয়োজন তারা করতে পারতো না, তবে তারও আশা ছিল তীর বিয়েটা ধুমধাম করে দেবে। অন্যদিকে আবার কষ্টও লাগছে, সারা জীবন থেকে কাছে রাখা তো সম্ভব নয়, নিজেদেরও বয়স হয়েছে। একটা বিশ্বস্ত মানুষের কাছে মেয়েটাকে তুলে দিতে পারলে শান্তিতেও মরতে পারবে। বোগাম দূরে দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। লিসা পাশ ফিরতে চোখে চোখ পড়ল, চমৎকার একটি হাসি উপহার দিলেন। এই মানুষটা তাকে অসম্ভব ভালোবাসে। বোগাম লিসার মনের কষ্টটি বুঝলেন। আজকে ছেলে আর বৌমা বেঁচে থাকলে হয়তো এমনই ধুমধাম করে বিয়ে দিত, কিন্তু তাদের তো আর সামর্থ্য নেই। তবে জাঙ্কু কোনো দিকে কমতি রাখছে না, তাদের মনের ইচ্ছে যেন জাঙ্কুকে পূরণ করছে। বোগাম লিসার কাছে এগিয়ে এসে বললেন, মন খারাপ করো না, তে সুখী হবে। লিসা উত্তর না দিয়ে
তাকিয়ে রইল। তা দেখে আবারও বললেন, কথা বলছে না যে? কিছুটা লজ্জা নিয়ে ধীরে ধীরে বললেন, অনেক ভালোবাসি মাস্টার মশাই। তেকে শাড়ি পরিয়ে ফুলের গহনা দিয়ে সাজিয়ে জিমিন নিজেও সাজতে বসলো। সুন্দর করে সেজে গুজে তারা স্টেজে যাবে। তেকে স্টেজে নিয়ে গিয়ে বসাতেই সবাই ছবি তুলতে শুরু করলো। জাঙ্কুক এখনো আসেনি। জিন সবার আগে লিসাকে হলুদ ছোঁয়াতে বললেন। তিনিও সম্মতি দিয়ে এগিয়ে গেলেন। জিমিন গিয়ে তের পাশে বসে ফিসফিস করে বলল, সই, তোকে যে সুন্দর লাগছে, ইচ্ছে করছে আমি বিয়ে করে নিই। তে মুচকি এসে বলল, সামনে তাকিয়ে বল, কাকে বিয়ে করতে চাস? জিমিন সাথে সাথে সামনে তাকালো, আর যা দেখলো তাতে চমকে উঠলো। সুগা তার চিরচেনা পোশাকে নয়, একদম অন্য লোকে। শরীরে হলুদ পাঞ্জাবি জড়ানো, মাথার চুলগুলো পরিপাটি করে রাখা, মুখে লেগে আছে সেই অমায়িক হাসি। জিমিন মনে মনে বলল, ইস, এই লোকটার হাসি এত সুন্দর কেন? সুগা জিমিনের তের সামনে আসতে পকেট থেকে ফোন বের করে ফটাফট কয়েকটি ছবি তুলে নিল। দেখে মনে হচ্ছে সুগা মনে হয় তের ছবি তুলছে, কিন্তু আসলে সুগার ফোন চেক করলে দেখা যেত সবগুলো ছবি জিমিনের ছিল। জাঙ্কুকের জন্য আলাদা হলুদের স্টেজ করা হলো, জাঙ্কুককে সেখানে আনা হলো। হলুদ নিয়ে জাঙ্কুকের অতটা মাতামাতি না থাকলো, মা চাচুদের কারণে তাকে হলুদে অ্যাটেন্ড করতে হলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে হয় হার্টবিট মিস করলো। ইস, মেয়েটা এত সুন্দর কেন? এতদিন কথা দিয়ে পাগল করেছে, আর আজ তো রূপ দেখিয়ে ঝলসে দেবে। অবশেষে হাসি, আনন্দ ও গান নাচের মধ্যে দিয়ে জাঙ্কুক আর তের হলুদের অনুষ্ঠান শেষ হলো। বিয়ের দিন একই বাড়িতে বিয়ের জন্য কি গাড়ি করে বর আসবে না? এটা কখনো হয়? সুগা নাছর বান্দা, সাথে জিনও আছে। শেষমেশ জাঙ্কুক মেনে নিল। সারা এলাকা ঘুরে ঘুরে আবার বাড়িতে আসলো। সে আসতেই চেঁচামেচি শুরু হয়ে গেল, বর এসেছে, বর এসেছে। তে বউ সেজে বসে আছে, জিমিনের আয়ু মিলে ছবি তুলছে। বর এসেছে ডাক শুনে তের অন্যরকম একটি অনুভূতি হতে লাগলো। তেকে রেখে সবাই মিলে গেট ধরতে গেল। জিমিন আয়ু আরো কয়েকজনে মিলে ভেবেছিল একটু ঝগড়াঝাটি করবে, কিন্তু সে আশা ঘুরে বালি, তার কিছুই হলো না। যা দাবি করলো জাঙ্কুক বের করে দিল। সুগা হতাশ হয়ে বলল, এটা কি করলে ভাই? জাঙ্কুক মুচকি হেসে বলল, আমার বোনগুলোর আবদার আমি কি করে ফেলি? লিসা মিষ্টি মুখ করিয়ে জাঙ্কুককে ভিতরে নিয়ে এলো। রোজ জামাইয়া তো শুরু করে দিল। টুকটাক গল্পগুজব করতে করতে কাজে চলে আসলো। এখান থেকে গিয়ে আরেকটা বিয়ে পড়াতে হবে ওনার, তাই তাড়া দিল। তে যেহেতু রেডি আছে সবাই রাজি হয়ে গেল। জিমিন গিয়ে তাকে নিয়ে এসে জাঙ্কুকের পাশে বসিয়ে দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তে তাকে ইশারায় যেতে নিষেধ করলো, কিন্তু জিমিন তা শুনলো না। চলে গিয়ে দাদাজান আর দাদিজানকে সাথে নিয়ে এসে তের পাশে দাঁড় করিয়ে ফিসফিসিয়ে বলল, ভয় নেই, আমরা সবাই আছি। বোগাম তার মাথায় হাত দিয়ে শান্ত থাকতে বললেন। তে সাহস পেল, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাজী তার কাজ শুরু করলেন। আগে দুজনের থেকে সিগনেচার করে নিলেন, তারপর ধর্মীয় মতে বিয়ে পড়াতে লাগলেন। তেকে কবুল বলতে বলায় সে লিসার দিকে তাকালেন। তিনি হেসে বললেন, আমরা আছি, তুই বল। তে কিছুটা সময় নিল। দেরি হচ্ছে দেখে জাঙ্কুক এবার গলা ছেড়ে বলল, বিয়ে করবে না নাকি? তে তার দিকে তাকাতেই জাঙ্কুক মুচকি এসে বলল, শোনো মেয়ে, এতদিন শুধু বাহিরটা দেখলে, এবার থেকে ভিতরটা দেখাবো, সকল অভিযোগ দূর করে দেব। তাড়াতাড়ি আমার হয়ে যাও তো দেখি। অবশেষে তে চোখ বন্ধ করে লম্বা একটি শ্বাস টেনে কবুল বলে দিল। ভালোই ভালোই বিয়েটা সম্পূর্ণ হলো। লিসার মনে মনে খারাপ লাগলেও মুখে হাসি এঁটে দাঁড়িয়ে রইলেন। অতঃপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। এখন কাপল পিক তোলা হবে। ছবি তোলা শেষ হতেই ক্লান্ত হয়ে দুজনে পাশাপাশি বসে রইল। জিমিনরা দূরে দাঁড়িয়ে জুতা চুরি করার প্ল্যান করে নিল। প্রথমে ছবি তোলার নাম করে জিমিন আর আয়ু জাঙ্কুকের পায়ের কাছে বসে পড়ল। ছবি তোলা শেষ হতেই জুতা নিয়ে দৌড়। জাঙ্কুক প্রথমে অবাক হলো, পরে বিষয়টা বুঝলো। গেট ধরার টাকার সাথে সাথে দেওয়ায় তে কিছুটা বিরক্ত হয়েছে, তাই এবার নিজে থেকেই বলল, শুনুন এমপি মশাই, এত সহজে টাকা দিতে রাজি হবেন না। টাকার মায়া করতে শিখুন, এত উদার হতে হবে না। জাঙ্কুক মুচকে এসে বলল, বাহ, এখন থেকেই বউয়ের দায়িত্ব পালন করে দিয়েছো দেখছি। তে কিছু না বলে মুখ ভেঙচি দিল। জিমিন জুতা লুকাতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো। চোখ মুখ কুচকে রেখে বলল, কে রে? তোর ভাইয়ের দুলাভাই। জিমিন সাথে সাথে চোখ খুলে দেখলো সুগা দাঁড়িয়ে আছে। শরীরে কেমন যেন শিহরণ বয়ে গেল। লজ্জায় জিমিন লাল নীল হয়ে তাড়াতাড়ি যেতে নিলে সুগা বলে উঠল, আমাকে দিবি না ভাগ?
জিমিন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। কিসের ভাগ? তোর মনের? জিমিনের কথা বাড়ালো না। আর 1 মিনিট এখানে থাকলে ও দম আটকে মরে যাবে। এক দৌড়ে ছুটকে পালালো। সুগা সেদিকে তাকিয়ে মুচকি এসে বলল, পালিয়ে আর যাবি কোথায়? বন্দি তো তোকে হতেই হবে। এভাবে হাসি মজার মধ্যে দিয়ে জাঙ্কুক আর তের বিয়ে শেষ হয়ে গেল। রাত হয়ে গেছে, এবার বিদায়ের পালা। কিন্তু একই বাড়িতে বিয়ে হওয়াতে সেটা আর হলো না। জিমিন স্টেজ থেকে তেকে নামিয়ে নিয়ে জাঙ্কুকের রুমে বুঝিয়ে শুনিয়ে ঢুকিয়ে লক করে দিল। তের রুমে ঢুকতেই রজনীগন্ধা আর গোলাপের সুবাস পেল। চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। জাঙ্কুক রুমে আসবে এমন সময় বিচ্ছু বাহিনীর দল আবার উঠে দাঁড়ালো। তার দেখে এবার হুমকি দিয়ে বলল, বড় ভাই তোদের, আর একটু পাকনামি করলে একটারও দাঁত থাকবে না। ব্যাস, সবাই দৌড়। কেউ আর পিছন ফিরে চাইলো না। দরজা খটখট শব্দে তে ঝটপট এক হাত ঘোমটা দিয়ে বিছানার উপরে বসে পড়লো। জাঙ্কুক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিতেই তে তাকে সালাম দিল। জাঙ্কুক উত্তর না দিয়ে তাকিয়ে বলল, শাড়ি চেঞ্জ করে উজু করে এসো, 2 রাকাত নফল নামাজ পড়ে নি। তবে তার বলার আগেই তে শাড়ি পাল্টে বসে আছে। তে বেশ নরম সুরে বলল, অজু করেছি, চলুন নামাজ পড়ে নিই। জাঙ্কুক বাড়তি কিছু আর বলল না। নামাজ শেষ করতেই তে গিয়ে বিছানায় বসে পড়ল। জাঙ্কুক আলমারি থেকে কাবিনের টাকা বের করে এনে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার প্রাপ্য। তে কিছু না বলে নিয়ে রেখে দিল। জাঙ্কুক মুচকি এসে বলল, বড্ড ক্লান্ত দেখাচ্ছে, ঘুমিয়ে পড়ো। তে শুয়ে পড়ল। একটু মন খারাপ হলো তার। ভেবেছিল আজকে গল্প করে কাটাবে, তার হলো না। অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল। বেশ কিছু সময় পর হুট করে জাঙ্কুক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, শোনো মেয়ে, তোমার এমপি মশাই তোমার রাগ বোঝে, দুঃখ বোঝে, আবার ভালোবাসে। জাঙ্কুক এভাবে জড়িয়ে ধরায় তের প্রাণ যায় যায় অবস্থা। হুট করে উঠে পড়ল। সাথে সাথে জাঙ্কুকও উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি সমস্যা? আমায় কেউ এভাবে ধরলে আমার ঘুম আসে না। জাঙ্কুক কিছু সময় চেয়ে থেকে শুয়ে বলল, ঠিক আছে, আজকে ঘুমিয়ে পড়ো, তবে অভ্যাস করে নিন। তবে আমার কিন্তু শোয়া খারাপ, আপনার কোথাও লেগে গেলে দোষ নেই। জাঙ্কুক মুচকি এসে বলল, আচ্ছা। সকালে জাঙ্কুক ঘুম ভাঙতেই দেখলো তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নড়াচড়া করলো না। কিছু সময় তাকিয়ে রইল। মনে মনে বলল, পাগলি একটা। হাত দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করে দেবে এমন সময় হুট করে তার ফোন বেজে উঠলো। কোনো মতে তেকে ছাড়িয়ে উঠে বসলো। বালিশের নিচ থেকে ফোন বের করতেই দেখলো যেহব কল করেছে। ফোন রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম স্যার, না মানে ভাই, 10টায় আপনার একটি মিটিং আছে, অলরেডি 9:30 বাজে। অনেকটা কাচুমাচু করেই বলল কথাগুলো। যদিও আজকে ফোন দেওয়ার তার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ঝাড়ি খাবে তাই অনেক ভেবে চিন্তা ভাবনা করেই দিয়েছে। জাঙ্কুক সাথে সাথে ঘড়ি দেখে ধমক দিয়ে বলল, এত পরে ফোন দিছিস কেন? আর একটু আগে দিতে পারিস নি? নিচে গাড়িতে অপেক্ষা কর, আমি আসছি। ফোন রেখে তের দিকে তাকালো। কি সুন্দর ঘুমাচ্ছে, জাগাতে ইচ্ছে হলো না। তাই চট করে একটি কাগজে কিছু লিখে পাশে রেখে দিল। অতঃপর আলমারি থেকে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রেডি হয়ে তাড়াহুড়ো করে নিচে নামলো। জিন খাবার টেবিলে খাবার রাখছিল। জাঙ্কুকে এভাবে নামতে দেখে বললেন, কি রে, কোথায় যাচ্ছিস? বেরিয়ে যেতে যেতে জাঙ্কুক বলল, মিটিং আছে মা। জিন আর কিছু বললেন না। তিনি জানেন বলে কোনো লাভ নেই। দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে লেগে পড়লেন। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের কর্মকাণ্ড দেখছিল। কত বড় সাহস, বউ সামনে দাঁড়িয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে মেসেজ করছে। একে তো সকালে বলে যায়নি, 2 বাড়ি এসে তাকে একবারও ডাকলো না। অনেকটা সময় মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল তে। এদিকে তের রাগ ভাঙানো তো দূর, সে খেয়ালই করেনি তার বউ রেগে আছে। এর শোধ যদি না তুলতে পারি তাহলে আমার নামও তে নয়। মনে মনে বিড়বিড় করলো তে। অতঃপর রুম থেকে বেরিয়ে পড়লো। দুপুরের খাবার খেতে বের হয়ে তের সাথে দেখা হলো জাঙ্কুকের। যদিও সকালের খাবারটাও তার পেটে পড়েনি। অফিস থেকে ফিরে ল্যাপটপে কিছু কাজ করতে বসেছিল, কিন্তু অদ্ভুত বিষয়,
তে একবারও রুমে আসলো না। কয়েকবার ডাক দিতে চেয়েও পারেনি। বাড়ি ভর্তি মানুষজন, সবাই কি মনে করবে? তাই আর ডাকেনি জাঙ্কুক। চেয়ার টেনে বসতেই জিন তেকেও তার পাশে বসিয়ে দিল। রোজ খাবার দিতে দিতে বললেন, কুকি বেটা, এসব কি শুনছি? তুমি সকাল সকাল নতুন বউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো, আবার বাড়ি ফিরেও একবার খবর নিলে না। তুমি কি তোমার কাকামনির মতো হয়ে যাচ্ছ? এটা কি ঠিক বলো? জাঙ্কুক এবার পাশের চেয়ারে বসা তের দিকে ভালোভাবে তাকালো। তে মুখ গোমড়া করে অন্যদিকে চেয়ে আছে, ভুলেও তার দিকে তাকাচ্ছে না। জাঙ্কুক রাগ করার কারণ বুঝলো, নিশ্চয়ই চিরকুটটা সে পায়নি। তবে এখন সবার সামনে নিজের দোষ স্বীকার করে বলল, আমার ভুল হয়ে গেছে কাকিমণি, আর হবে না। রোজ খুশি হয়ে গেল। তে তবু মুখ গোমড়া করেই রইল। লিসা আর বোগাম মিটিমিটি হাসছিল। তাদের পারিবারিক বিষয় তারা কথা বলবে না, তবে মনে মনে দুজনে বেশ খুশি হলেন। একটু পরে সুগার, আয়ু, জিমিন সবাই একসাথে খেতে এসেছে। সবাই খাচ্ছে, তবে তে খাবার নাড়াচাড়া করছে, কিছু খাচ্ছে না। তা দেখে জাঙ্কুক ফিসফিস করে বলল, খাবারের উপর রাগ করো না, ওদের তো দোষ নেই। তে তবু রিয়াকশন দিল না। জাঙ্কুক বিরক্ত হলো, টেবিলের নিচ দিয়ে তের হাত চেপে ধরল। সাথে সাথে চমকে উঠল তে। খাবারের দিক থেকে চোখ সরিয়ে জাঙ্কুকের দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। ওভাবে তাকিয়ে লাভ নেই, চুপচাপ খাও। তেও আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, সবাই দেখবে, হাত ছাড়ো না। তাহলে চুপচাপ খাবার শেষ করে আমার সাথে রুমে যাবে। পারবো না আমি, আপনি হাত ধরে রাখুন। জাঙ্কুক এবার নিজে তাসকে খেয়ে তাকিয়ে রইল। কি মেয়ে রে বাবা, বংশধরী তেরা। হুট করে বোগাম বললেন, এমপি মশাই, আপনার সমস্যা হলে বলতে পারেন, আমরা সবাই টেবিল খালি করে দেব। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাই হাসতে শুরু করলো। তাদের কর্মকাণ্ড সবাই খেয়াল করেছে, কিন্তু সবাই না দেখার ভান করে এত সময় বসেছিল। এ আর খাওয়া হলো না। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। এক দৌড়ে চলে গেল। আসছি। তার পিছু পিছু জাঙ্কুকও উঠে গেল। সবাই আরাম দফা হাসলো। জাঙ্কুক রুমে এসে দেখলো তে চাদর দিয়ে মুখ ঢেকে বসে আছে। মুচকি এসে বলল, মুখ ঢেকে রেখেছো কেন? তে ওভাবে থেকেই বলল, সারা বাড়ি জুড়ে ফুলের সাজসজ্জা, তে পাচ্ছে এখন ভীষণ লজ্জা। জাঙ্কুক তের মুখ থেকে চাদর সরিয়ে বলল, তোমার লজ্জাও আছে? ব্যাস। তে তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, বউয়ের সাথে কথা বলতে হয় মিষ্টি মিষ্টি। তে চোখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে তার কবিতার সাথে তাল মিলিয়ে জাঙ্কুক বলল, জিমিনের বাগানে ধরেছে ফুল, আমার হয়েছে মস্ত বড় ভুল। দুজনে হেসে ফেলল। জাঙ্কুক তের নাকের উপরে একটা টোকা মারলো। তার দেখা দেখি তেও মারলো। বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুচকি এসে চলে গেল জিমি। যাক, অবশেষে দুজন দুজনের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। একটু পরেই দুজনে আবার কড়ি খেলার জন্য ডাক পড়লো। সেই খেলায় স্বেচ্ছায় হেরে গেল জাঙ্কুক। অতঃপর দুজনেই রেডি হতে চললো। বিকেল হলেই দলে দলে লোকজন আসতে শুরু করলো। ভালোভাবেই বৌভাত শেষ হলো। পরের দিন সবাই চলে গেছে, এখন বোগামরাও চলে যাবে। এই কথা শুনেই তের সে কি কান্না। সে কিছুতেই দাদাজান দাদিজানকে যেতে দেবে না, আর দিলেও তাকে নিয়ে যেতে হবে। সবাই অনেক বুঝিয়ে শুনিয়েও রাজি করতে পারলো না। জাঙ্কুক থেকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও পারলো না। এবার লিসাও কান্না করতে শুরু করলো। তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিল ওরা দুজনেই আজকে বোগামদের বাড়িতে যাবে। তেরা ঢাকায় এসেছে তাও এক সপ্তাহ হয়ে গেছে। তারা এখন জাঙ্কুকের ফ্ল্যাটে থাকে, আর তার এমপি মশাইয়ের সঙ্গে সম্পর্কটা এখন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু তের জ্বালানো স্বভাবটা এখনো যায়নি। সুযোগ পেলেই জাঙ্কুককে বিরক্ত করবে। আজকেও তার ব্যতিক্রম হলো না। জাঙ্কুক যা করছে তেও কপি করছে। কি হচ্ছে? কি হচ্ছে? রাগ, রাগ। তে, তে। জাঙ্কুক এবার বিরক্ত হলো। থমথমে গলায় বলল, কাজ করছি এখন, যাও প্লিজ। পারবো না। কি চাই? ঘুরতে যেতে। এখন সময় নেই, কাল নিয়ে যাব। তে গাল ফুলিয়ে বলল, আমি দাদাজানের কাছে চলে যাব। জাঙ্কুক এবার ফাইল টাইল দেখে তের কাছে এসে জড়িয়ে ধরে বলল, কালকে নিয়ে যাব ঘুরতে, সত্যি বলছি। তে মুচকি হাসলো। বিয়ের আগে তো পাত্তাই দিতেন না, আর এখন? বিয়ের পর সব পাত্তা একসাথে দিব জন্যই তো তুলে রেখেছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমাকে এত তাড়াহুড়ো করে বিয়ে কেন করলেন? জাঙ্কুক চোখ মেরে বলল, আমায় ছাড়া থাকতে তোমার কষ্ট হচ্ছিল তাই। তে
বড় বড় চোখে তাকিয়ে বলল, বদলোক, মিথ্যে বলেন কেন? আরে সত্যি বলছি, মানুষ আগে প্রেম করে পরে বিয়ে করে, আপনি আগে বিয়ে কেন করলেন? জাঙ্কুক হেসে তের নাক টেনে বলল, শোনো মেয়ে, আমি তোমাকে হালাল ভাবে পেতে চেয়েছি, বৈধভাবে সহধর্মিনী রূপে, যে সম্পর্কে কেউ আঙুল তুলতে পারবে না, সবাই সম্মানের চোখে দেখবে। এই সিরিয়াস কথা শুনলে হাসি পায়, এখনো পেল, তাই হাসতে হাসতে বলল, ও মা গো, ট্রু লাভ। জাঙ্কুক রাগী চোখে তাকাতেই বলল, একটা কবিতা শুনবেন? না। আরে শুনুন না। বলো। থাক, এখন মনে পড়ছে না। আচ্ছা, একটু সাধলেনও না। জাঙ্কুক বিরক্ত হয়ে কিছু না বলে তাকিয়ে রইল। তে মুচকি এসে বলল, রাস্তাঘাটে চলছে ট্রাক, এমপি মশাই করেছে রাগ। তে ভুলভাল কবিতা শুনে জাঙ্কুক হেসে ফেলল। তাদের খুনসুটিময় দিনগুলো ভালোই কাটছে। রাত 12টা বাজতে চললো। তে পড়ার টেবিলে বসে পড়ছে। জাঙ্কুক কতক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, শোনো মেয়ে, ঘুমোতে আসো, আর পড়তে হবে না। ঘুমাবো, আপনি ঘুমান, আমি আসছি। তুমি না আসলে আমার ঘুম হয় না। তে কথাটি শুনে জাঙ্কুকের দিকে তাকালো। সত্যি এই লোকটি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমায়। তে কিছু না বলে বই বন্ধ করে ঘুমোতে চলে গেল। জাঙ্কুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে কাছে টেনে নিল। তের এখন অভ্যাস হয়ে গেছে জাঙ্কুকের ছোঁয়াগুলো। ছোট ছোট চুমু আদরে সে অভ্যস্ত। বরং আরো জাঙ্কুক না ধরলে তের ভালো লাগে না। কিন্তু আজকে জাঙ্কুকের নিঃশ্বাস একটু অন্যরকম লাগলো। জাঙ্কুক নেশালো কণ্ঠে তের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তে, আর কত আমাকে দূরে সরিয়ে রাখবে? এবার তো আমাকে ভালোবাসতে দাও, আমি কি আর পারছি না। জাঙ্কুকের মুখে তে ডাকতে শুনে তে যেমন ঘোরের ভিতরে চলে গেল। কি বলবে, জাঙ্কুকের ভালোবাসা সেও যে পেতে চায়। তে কিছু না বলে জাঙ্কুকের দিকে ফিরে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক তের সম্মতি বুঝতে পারে। জাঙ্কুক তেকে ছোট ছোট চুমু আর আদরে ভরিয়ে দিতে লাগলো। জাঙ্কুকের হাত বিচরণ করছে তের শরীরের সমস্ত ভাঁজে। অজানা শিহরণে তে পাগল প্রায়। জাঙ্কুক উন্মাদ হয়ে তের গলায়, ঘাড়ে, ঠোঁটে মুখ ডোবায়। জাঙ্কুকের ঠোঁটে স্পর্শে তে শিহরিত হয়, বিচলিত হয়। জাঙ্কুক তের উপরে উঠে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে থাকে তেকে। আর তেও তার এমপি মশাইকে সাদরে গ্রহণ করে নেয়। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's very hard. I'm the one who's up, doing something unholy. He's up at my সো বাটারফ্লাই, তে আর জাঙ্কুকের মিলনের মধ্যে দিয়ে আমাদের উড়োচিটি গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আর তোমরা যদি গল্পটির বোনাস পার্ট চাও তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করো, আমি অবশ্যই বোনাস পার্ট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আরেকটা কথা আছে, কেউ যেও না, আমাদের দুইটা বাটারফ্লাই বার্থডে, ওরা আমাকে কমেন্ট করেছে উইশ করার জন্য। তো আমি আমার আজকের এই পর্বটি ওই দুইটি বাটারফ্লাইয়ের জন্য উৎসর্গ করলাম। একজনের জন্মদিন 17 তারিখ চলে গেছে, আজকে 18 তারিখ আমি জানি। তারপরেও তোমাকে হ্যাপি বার্থডে জানাই রিমি, তোমার জীবন অনেক সুন্দর হোক, ভালো হোক। আরেকজনের বার্থডে 19 তারিখে, কিন্তু যেহেতু আমি ভিডিওটা আজকে আপলোড করছি মানে 18 তারিখে, তাই তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। আর বাটারফ্লাই তোমরা সবাই ওদের দুজনকে উইশ করো আর তোমাদের জীবন অনেক সুন্দর থাক। আমার অন্যান্য বাটারফ্লাই যাদের জন্মদিন আছে, আগে বা পরে হয়ে গেছে, সবাইকে আমি হ্যাপি বার্থডে টু ইউ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যার তোমার জন্মদিন 19 তারিখে, আমি তোমার নামটা জানি না, এই জন্য নামটা নিতে পারলাম। সো ভালো থেকো, টাটা।